হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসে আমি তোমাদের সকলের সাথে আছি ইয়াসিন আরাফাত লিমন, তোমাদের লিমন ভাইয়া। এবং আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা সবাই তোমাদের পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছো। এসএসসি 26, তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা এবং তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তিত। তোমরা চিন্তা করছো কিভাবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্কস পাওয়া যায় এবং কিভাবে প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা তোমাদের যে A+টা তোমরা নিশ্চিত করতে চাও সেটা তোমরা কিভাবে নিশ্চিত করতে পারো। সো এই চিন্তাটাকে দূর করার জন্য আমরা আজকে নিয়ে আসলাম একটা ওয়ান শট ক্লাস, যেখানে আমরা বিজিএস পড়বো এবং বিজিএসের গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ পড়বো, যেই এমসিকিউগুলো থেকে তোমার টেস্ট পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে এবং এই ধরনের প্রশ্নই তোমার টেস্ট পরীক্ষায় আসবে। ঠিক আছে? সো এমসিকিউগুলোর সাথে আমি তো যেটা করব সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা এমসিকিউর সাথে আর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। মনে করো একটা এমসিকিউ আছে, ওই এমসিকিউ এর আশেপাশে যে এমসিকিউগুলো আছে, বা মনে করো একটা তথ্যের সাথে অন্য যে তথ্যগুলো থাকে আনুষঙ্গিক তথ্য, সেই তথ্যগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব যাতে করে তোমাদের এমসিকিউর প্রিপারেশনটা অনেক ভালো হয়। সো প্রথমে আমি একটু এমসিকিউ ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু জানতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছো এসএসসি 26। যারা এসএসসি 26 আছো তারা আমাকে কমেন্টে ঝটপট জানিয়ে দাও কে কোত্থেকে জয়েন করেছো এবং তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের কমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি, তোমরা একটু আমাকে জানিয়ে দিলে আমি শুরুতে একটু তোমাদের কমেন্টটা পড়ে ফেলতে পারি। ও আরেকটা জিনিস, আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং স্ক্রিনটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। এখানে মার্জিয়া আলী দীপা যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। যুক্ত হয়েছে সানজিদা, গোপালগঞ্জ থেকে আছে একজন। মাহা যুক্ত হয়েছে আমার সাথে আরও যুক্ত হয়েছে লামিয়া আক্তার খান যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। ইউসুফ, মাহা, তারপর হচ্ছে ইমরান তালুকদার যুক্ত হয়েছে আমার সাথে আরও যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে এটা আমি দেখতে পাচ্ছি না। মার্জিয়া, আমির হামজা যুক্ত হয়েছে আমার সাথে আরও যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। মাহাদি শান্ত যুক্ত হয়েছে আমার সাথে চুয়াডাঙ্গা থেকে। সানজিদা, তোমাদের সবাইকে ওয়েলকাম। স্যার 9-এর ক্লাস নিয়ে একটু ভাবেন। এই ক্লাসটা তো ক্লাস 9ও করতে পারবা, তোমরা যারা ক্লাস 9 আছো তারাও ক্লাসটা করতে পারবা। ক্লাস 10 এবং 9-এর যারা আছো এসএসসি 26 তারা এখন থেকে এটা আমার সাথে ক্লাসটা করতে পারবা এবং আমাকে একদম শেষ পর্যন্ত থেকে জানাবা যে তোমরা কে কত মার্কস পেলে, এবং এটা আমাকে 50টার মধ্যে তোমরা যত পাচ্ছ তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে। সো আমরা কি পড়তেছি আজকে ভাইয়া? আজকে আমরা পড়তেছি বিজিএস। আজকে আমরা পড়তেছি বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিজিএস এর আমাদের কিন্তু বিজিএস এর সব থেকে বড় ঝামেলা হচ্ছে, এক হচ্ছে এমসিকিউতে, 2 সৃজনশীলেও তোমরা অনেক বেশি সমস্যায় পড়ো, কারণ তোমাদের মনে হয় যে সৃজনশীলে ভাইয়া লিখে শেষ করতে পারি না। সো এই জন্য তোমাদেরকে আজকে আমরা চেষ্টা করতেছি যে এমসিকিউটা যেন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে এমসিকিউটা দ্রুত শেষ করতে পারো, যাতে করে সৃজনশীলে তুমি বেশি সময় দিতে পারো। সো এক্ষেত্রে কিন্তু তোমার সৃজনশীল এবং এমসিকিউ দুটোতেই ভালো করতে হবে। সো আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো এবং প্রত্যেকটা এমসিকিউ তোমরা নিজেরা পড়বা, ভুল গেলে রিভাইজ করবা, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমার আর ভুল না হয়। সো সবাই কি রেডি? সবাই আমাকে জানাও যে তোমরা রেডি কিনা। ও আর এই লাইভটা যারা জয়েন করছো, এই লাইভটা ফেসবুক থেকে যারা দেখতেছো তুমি প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারো, কারণ লাইভটা শেয়ার করে রাখলে তুমি জাস্ট টেস্ট পরীক্ষা, যেদিন পরীক্ষার আগের দিন তুমি 2x স্পিডে এটা আবার দেখতে পারবা। আর আমাদের এই পেজে যেহেতু আমরা অনেক ভিডিও আপলোড করি, সো এটা তোমরা পরবর্তীতে খুঁজে পেতে তোমাদের কষ্ট হতে পারে। সো তোমরা তোমাদের প্রোফাইলে রেখে দাও, পাশাপাশি তোমার ফ্রেন্ডকেও দেখার সুযোগ করে দাও, যাতে করে সকলে আমরা এই ফ্রি ক্লাসটা থেকে উপকৃত হতে পারি। ক্লাসটা যেহেতু ফ্রি, সো তোমাদের উচিত তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করা, যাতে করে সবাই এটা থেকে উপকৃত হতে পারে। শেয়ার করা হয়ে গেলে কমেন্ট একটু আমাকে জানাও। ভাইয়া শেয়ার করে দিয়েছি। মারিয়াম আক্তার মিলি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছে, একদম পারফেক্ট আছি। ইয়েস ভাইয়া শেয়ার করে ফেলছি, আমি রেডি, শুরু করেন। ওকে ঠিক আছে। সুরাইয়া, শিমু, ফরহাদ স্যার আমার নাম নেন। আমরা আজকে পড়বো, আমরা নাম কম দিব, আমরা জাস্ট পড়বো। ঠিক আছে? ওকে, মারুফা যুক্ত হয়েছে আমার সাথে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া শুরু করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। সো তোমরা শেয়ার করে ফেলছো যারা, তারা তোমাদের পরবর্তীতে এটা আবার দেখতে পারবা। সো ফার্স্ট থেকে আমরা শুরু করে দেই। সো
আমাদের বাংলাদেশের স্বাধীনতা এই চ্যাপ্টার থেকে আমাদের প্রথম প্রশ্নগুলো আমাদের শর্ট সিলেবাসে কিন্তু সব চ্যাপ্টার নাই, সো যে চ্যাপ্টারগুলো আছে আমি শুধু ওইগুলো পড়বো। সো কিসের মাধ্যমে জর্জ হ্যারিসন বিশ্ব জনমত সৃষ্টি করেন? এটা হচ্ছে 1971-এর কথা বলতেছে, বুঝছো? 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে যে বিদেশি শক্তিরা কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষে, তারা কিন্তু তাদের মধ্যে অন্যতম হচ্ছে জর্জ হ্যারিসন এবং আরেকজন হচ্ছে একজন সাংবাদিক ছিলেন সাইমন রিং, আমরা নাম শুনছি না? সো এই দুইটা নামই কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের কন্ট্রিবিউশনও গুরুত্বপূর্ণ। সো আপাতত তোমরা আমাকে বলো যে জর্জ হ্যারিসন এই ভদ্রলোক কে ছিলেন, মানে তিনি কিসের মাধ্যমে আমাদের বিশ্ব জনমত সৃষ্টি করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের পক্ষে? জনমত মানে কি? জনমত মানে বাংলাদেশের পক্ষে যে মানুষজনের মতামত বা যে মানুষজন যে ঐক্যবদ্ধ হবে এটার চেষ্টা তিনি চালিয়েছিলেন। সো তিনি কিসের মাধ্যমে চালিয়েছিলেন? উত্তরটা কি হবে? এটা হচ্ছে গানের মাধ্যমে। এটা তো আমরা জানি, কনসার্ট করেছিলেন এবং তিনি গানের মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি আরেকটা তথ্য একটু মনে রাখো, লন্ডন কিন্তু মূলত এমন একটা এরিয়া ছিল যেই এরিয়াতে বাংলাদেশের এই জনমত সৃষ্টি করা বা বাংলাদেশের পক্ষের কার্যক্রমগুলো স্বতঃস্ফূর্তভাবে চলছিল। ঠিক আছে? সো এই তথ্যগুলো একটু তোমাদের মনে রাখতে হবে যাতে করে অন্য ধরনের বহু নির্বাচনী আসলে তোমরা উত্তর করতে পারো। বুঝতে পেরেছি? আচ্ছা, এর উত্তর হচ্ছে গান। জর্জ হ্যারিসন গানের মাধ্যমে মূলত জনমত সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কনসার্টের মাধ্যমে। ঠিক আছে, 2 নাম্বার উত্তরটা একটু আমাকে বলো। 2 নাম্বারটা হচ্ছে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল? এটা খুবই সহজ প্রশ্ন। এটার উত্তর তোমরা একটু চিন্তা করলেই পারবা, দেখলেই পারবা। বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে, এটা খুব পরিষ্কারভাবে বলা নাই। বাংলাদেশের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষেও ছিল না, নিরপেক্ষও ছিল না, ছিল নীরব, অর্থাৎ কিছুই করে নাই, কোনো ওপিনিয়নই দেয় নাই। নিউট্রাল হলেও তো মানুষ বলবে যে আমি নিউট্রাল। সো এখানে মূলত নীরব ভূমিকা পালন করছে 1971-এ। সো অ্যাক্টিভলি তোমার এখানে ভূমিকা তারা পালন করতে পারে নাই। এটা বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার বাংলাদেশের স্বাধীনতা যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা থেকে আমরা পড়াশোনা করছি। সব অধ্যায় তো আমাদের নাই, সেই জন্য আমরা এই অধ্যায় থেকে শুরু করলাম। আচ্ছা, পরেরটা, নিচের কোন শহর বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে, একটু আগে বলছি, মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়? প্রধান কেন্দ্র একটু আগে বলে দিছে উত্তরটা। কোন এলাকাটা তোমার মুক্তিযুদ্ধের পক্ষে যে প্রচারণা আমরা চালিয়েছিলাম এটা চালানোর যে একটা হটস্পট, অর্থাৎ যেখানে আমরা চালিয়েছিলাম এটা সব থেকে বেশি প্রচার করেছিলাম, এটা কোন এলাকায়? একটু আগে উত্তরটা দিয়েছি, যারা মনোযোগ দিয়েছো তারা উত্তরটা দিতে পারবে। বলো কি হবে? যারা মনোযোগ দিছো তারা বলতে পারবা। কলকাতা, লন্ডন, স্টকহোম, ঢাকা। ঢাকাতে তো বহির্বিশ্বের পরিচয়, এটা তো ঢাকা তো হবে না, এটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, বাইরের কথা বলতেছি। বহির্বিশ্ব মানে কি? তোমার ইন্টারন্যাশনাল এরিনাতে বা বাংলাদেশের বাইরে যেগুলো আছে, সো ওই জায়গাগুলোতে আসলে কারা সব থেকে বেশি তোমার এই প্রচারণাগুলো চালাতে পেরেছে সেটা তোমাদেরকে একটু বলতে হবে। বলো, উত্তর দিতে থাকো, সবাই দিতে থাকো উত্তর, আমাকে বলো, আমি তোমাদের উত্তরগুলো একটু দেখছি। বশির উদ্দিন বলতেছে বি, তিনের বি মানে লন্ডন। ইয়াস, আমি তোমাদেরকে একটু আগে বলছি এটা হচ্ছে লন্ডন, অর্থাৎ লন্ডনে হচ্ছে মূলত বাংলাদেশের পক্ষে যে মুক্তিযুদ্ধের প্রচারণা সর্বোচ্চ হারে করার চেষ্টা করা হয়েছিল বা আমরা বিবেচনা করি যে এখানে সব থেকে বেশি হয়েছে। বোঝা গেছে? মনে থাকবে এটা? ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করেছে? খুবই সহজ, মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাতে আমি টাইম দিব না, এটা এই ধরনের প্রশ্ন অনেক সময় সহজ প্রশ্ন তোমার বোর্ডে দিয়ে দেয়। সো এই ধরনের প্রশ্ন 2-1টা থাকবে। চলো 5 নাম্বারে যাই। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথমবার কোথায় উত্তোলিত হয়? সো এই উত্তরটা দিতে হবে। একটা হচ্ছে কোথায়, আরেকটা হচ্ছে কবে, আরেকটা হচ্ছে কার নেতৃত্বে। 3টা প্রশ্ন আছে এখানে, এই 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পতাকাটা প্রথমবার কোথায় উত্তোলিত হয়, এবং এটাতে তোমার কবে হচ্ছে উত্তোলিত হয় এবং কার নেতৃত্বে উত্থাপিত হয়, এটা কিন্তু সুন্দর করে বলতে হবে। ঠিক আছে,
আর এখানে আরো কিছু ব্যাপার আছে, বাংলাদেশের স্বাধীনতার কিছু তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো, স্বাধীনতার সময় আমাদের প্রথম অধিবেশন দিছিল কয় তারিখ? 3রা মার্চ নাকি? এবং পরবর্তীতে ওই মার্চ 3রা মার্চের এটা ওরা তোমার কি করে, স্থগিত করে দেয়, অধিবেশনটা স্থগিত করে দেয়। তোমার ভুট্টো সাহেবের একটা স্পিচকে কেন্দ্র করে বলে যে এটা স্থগিত করে দেওয়া হলো। স্থগিত করার পর আমরা 2 তারিখ এবং 3 তারিখ, মার্চ মাসের 2 তারিখ আর 3 তারিখ আমরা বললাম হরতাল, আমরা মানি না, যেহেতু অধিবেশন স্থগিত করে দিচ্ছেন আমরা হরতাল করব বাংলাদেশিরা। সো এটা মনে রাখতে হবে কত কত তারিখে হরতাল দেওয়া হয়েছে, 2 তারিখ আর 3 তারিখ। কেন? কারণ 3 তারিখের আমাদের যে একটা অধিবেশন দেওয়ার কথা ছিল পাকিস্তানের পক্ষ থেকে, সেই অধিবেশনটা ওরা স্থগিত করে দিয়েছিল। ঠিক আছে, কারণ তারা অস্বীকৃতি জানাচ্ছিল যে না আমরা অধিবেশনে যাব না। তো এটা যেহেতু স্থগিত করা হয়েছিল 2রা এবং 3রা মার্চ, আমরা এটাকে কি করি, আমরা হরতাল পালন করি। এবং তার সাথে আমরা কিন্তু আমাদের প্রথমবারের মতো আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। এবং এক্ষেত্রে তোমাদের আব্দুর রব স্যারের কথা মনে রাখতে হবে, তিনি তার নেতৃত্বে এটা করা হয়। এরকম প্রশ্ন আমরা পাবো, এটা আছে, পরবর্তীতেই আছে, প্রশ্নটা আমরা একটু পরেই দেখতে পারবো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই যে সুন্দর করে পরের প্রশ্নটা এটা আসছে, দেখছো যে কার নেতৃত্বে এই পতাকাটা উত্তোলন করা হয়? কার নেতৃত্বে? একটু আগে বলছি আসম আব্দুর রব, তার নেতৃত্বে মূলত আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তোমরা একটু আমাকে বলো তো কবে, দেখি তোমাদের কতটুকু মনে আছে, 2 তারিখে না 3 তারিখে বলো? অনেকগুলা কাজ হয় এই সময়টাতে, কিন্তু অনেকগুলা কাজ হয়েছে, অনেকগুলা কাজ হয়েছে। যেমন ধরো, জাতীয় পতাকা উত্তোলনের একটা তথ্য আছে, আসম আব্দুর রবের নেতৃত্বে হলো, এটা একটা তারিখে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল এই একই সময়, ঠিক আছে, একদিনে 8 পিস করে। তখন কিন্তু তোমার স্বাধীনতার ইশতেহার পাশ করছে, তোমার পত্র পাঠ করছিলেন একজন ছাত্র নেতা, তার নাম কি? ওই ছাত্র নেতার নামও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এটা হচ্ছে 2রা মার্চ। কবে? 2রা মার্চ। ঠিক আছে, এটা হচ্ছে 2রা মার্চ হবে। সো এটা আসম আব্দুর রব, তার নেতৃত্বে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় যখন হরতাল চলছিল 2রা এবং 3রা মার্চ। ওই সময়কার ঘটনার কথা আমি বলছি। ওকে, কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? পতাকা উত্তোলনের পরপরই আমাদের স্বাধীনতা ইশতেহার পাঠ করা হয়। পাঠ করেন একজন ছাত্র নেতা, ছাত্র নেতার নামটাও আমরা পাবো একটু পরে। সো তোমরা আমাকে একটু বলো যে কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? ওই হরতাল পরবর্তী সময়টাতে বা হরতালের ওই টাইমটাতেই কিন্তু আমাদের এই সেম জিনিসটা, অর্থাৎ আমরা স্বাধীনতার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, ইশতেহার পাঠ করছিলাম। সো এটা কত তারিখে করা হয়? 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ নাকি 6 তারিখ? বলো কত তারিখে? আমি তো দেখি যে আমার লাইভটা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা তোমাদের লাইভে। আমি দেখছি 2-1 একটু বলছে যে তোমরা নাকি শুনতে পাচ্ছ না, আমি একটু চেক করি। হ্যাঁ, তার মধ্যে তোমরা উত্তরটা একটু আমাকে বলে দাও যে কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ছাত্রনেতার নাম যদি তোমরা বলতে পারো সেটাও হবে, সেটাও তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট এটা হচ্ছে 3রা মার্চ। 3রা মার্চ, এই 2 তারিখ আর 3 তারিখের এই ঘটনাগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে পতাকা আর একটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এবার আসো, স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? এদের মধ্যে যে পাঠ করেন সে একজন হচ্ছে ছাত্র নেতা। তার নেতৃত্বে মূলত এটা পাঠ করা হয় বা তিনি পাঠ করেন। বলো এটা কে? আসম আব্দুর রব। এটা তো পতাকার সাথে কানেক্টেড। হ্যাঁ, ইনি তো পতাকার সাথে কানেক্টেড। এখন আমাকে বলো, তাজউদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ নাকি কাদের সিদ্দিকী, কোন ছাত্র নেতা তিনি হচ্ছে স্বাধীনতার ইশতেহারকে পাঠ করেন? বলো। সো আমার লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। 10 মিনিট স্কুলের পেজে আমার লাইফটা চলছে। আমার লাইফটা, আচ্ছা আমি লাইফটা দেখতে পাচ্ছি না সামহাও। একটু অপেক্ষা করো, আমি একটু দেখি। ইয়েস, তোমরা অনেক মানুষ আমার সাথে লাইভে ক্লাসটা করতেছো। আমি দেখতে পাচ্ছি 351 জন তোমরা লাইভে আছো। সো ঠিক আছে, আমরা লাইভটা কন্টিনিউ করব।
তোমাদের লাইফটা আমি একটু শেয়ার করে রেখে দেই, যাতে তোমাদের পরবর্তীতে কেউ যদি আমার কাছে বলে যে স্যার আমার টেস্ট পরীক্ষা, আমাকে একটু সাজেশন দেন, যাতে আমি লাইভ ক্লাসটা ওকে শেয়ার করে দিতে পারি। সো তোমরা যারা এখনো শেয়ার করো না, তারা লাইভটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? ওকে, সো তোমাদের লাইভটা আমি শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা আছো তারাও লাইভটা শেয়ার করে রাখতে পারো তোমাদের পরীক্ষার সময় দেখার জন্য। সো এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হচ্ছে শাহজাহান সিরাজ, ঠিক আছে? এই নামটা মনে রাখবা। আসম আব্দুর রব তিনি হচ্ছে পতাকার সাথে কানেক্টেড থাকবে, আর শাহজাহান সিরাজ তিনি হচ্ছে আমাদের এই যে ইশতেহার পাঠ করা, এই পাঠের সাথে তিনি সম্পর্কিত থাকবেন। সো শাহজাহান সিরাজের এই নামটা, এটা কি গুরুত্বপূর্ণ স্যার? ইয়েস, ছাত্রনেতা শাহজাহান সিরাজের নামটা গুরুত্বপূর্ণ, কারণ ৩রা মার্চের এই স্বাধীনতার ইশতেহার পাঠ করার ঘটনাটা এটা কিন্তু পরীক্ষায় আসে। সো শাহজাহান সিরাজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং আব্দুর রবের নামটাও খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, পরেরটা চলে যাই, আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আমরা কোন অধ্যায়ে চলে আসছি? থার্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 3-তে চলে আসছি। চ্যাপ্টার 3-তে তোমাদের সমস্যা না সবার? অনেকের তো চ্যাপ্টার 3-তে সমস্যা আছে। সো চ্যাপ্টার 3 এর এইগুলা কিন্তু এখন একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ চ্যাপ্টার 3 থেকে এমসিকিউ সিকিউ দুইটাই কমন পাবা 100%। এবং তোমরা অনেকে কিন্তু এটা স্কিপ করো, স্কিপ করলে লসটা তোমার, কারণ খুব সহজ কিছু টেকনিক ফলো করলেই চ্যাপ্টার 3 তুমি কমপ্লিট করতে পারবা এবং চ্যাপ্টার 3 থেকে অ্যান্সার করতে পারবা। সো প্রথম কমন আসার মতো প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কোন দুইটি মহাদেশের মধ্যে অবস্থিত? আন্তর্জাতিক তারিখ রেখাটা, ঠিক আছে, আমরা দ্রাঘিমা রেখা পড়ছি না? ওই দ্রাঘিমা রেখায় তো সময়ের পরিবর্তন হয়। সো একটা জায়গায় গিয়ে আমাদের একটা রেখা টানতে হয়েছে, ঠিক আছে, যে রেখার এই পাশে একটা তারিখ, ওই পাশে আরেকটা তারিখ। সো এই যে আন্তর্জাতিক তারিখ রেখাটা, এটা কোন দুই মহাদেশের মধ্যে অবস্থিত? তারিখ রেখাটা কোনো ঘরবাড়ির উপর দিয়ে নেওয়ার চেষ্টা করা হয় নাই, কারণ চেষ্টা করে তো যত বেশি সম্ভব তোমার এগুলো এড়ানো যায়, কারণ সেক্ষেত্রে তারিখের গরমিল হয়ে যেত মানুষের মধ্যে। সো এই জন্য এটা একটু খুব মজার একটা ব্যাখ্যা আছে এখানে, যে ব্যাখ্যাটা আমি তোমাদের গত ক্লাসেও দিয়েছি। সো এটার উত্তরটা কী হবে, এটা একটু আমাকে বলো। 9B বলছে একজন, 9A বলছে একজন। এশিয়া, ঠিক আছে, এশিয়ার সাথে কি ইউরোপ নাকি আমেরিকা, এটা আমাকে বলো, নাকি আফ্রিকা, কি হবে? দেখি তোমাদের উত্তর দেখি। ম্যাক্সিমাম বলতেছে সি, হ্যাঁ, মানে ইউরোপ আমেরিকা। এখন এশিয়া, এশিয়া কি হবে? আমি কি এশিয়া কি ঠিক বললাম না ভুল বললাম, বলো? না, কারেক্ট অ্যান্সার হচ্ছে এশিয়া ও আমেরিকা দেওয়া আছে, বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা বি বলছো তারা কারেক্ট অ্যান্সার দিছো। সো বি হবে কারেক্ট অ্যান্সার, আন্তর্জাতিক তারিখ রেখার এই অ্যান্সারটা। ওকে, এবার আমরা যাই, কি শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে সকল গ্রহ সূর্যের চারিদিকে পরিক্রমণ করে? এটা খুবই সহজ, যেটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, মহাকর্ষ শক্তি। এটাতে টাইম দিলাম না, পরেরটায় চলে যাই। মরিচা পড়ার কারণে কোন গ্রহের বর্ণ লালচে আকার ধারণ করছে? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা শতভাগ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মরিচা পড়ার কারণে কোন গ্রহকে আমরা লালচে দেখতে পাই? এই লালচে দেখলে আমাদের একটা গ্রহের নাম মনে পড়া উচিত। কোন গ্রহটা লালচে বলো তো? এটা কি মঙ্গল গ্রহ, নাকি অন্য কোনো গ্রহ, নাকি শুক্র? লালচে গ্রহটা হচ্ছে মঙ্গল গ্রহ, ঠিক আছে? আমাদের মঙ্গল গ্রহটাকে আমরা লালচে দেখি, এটার কারণ হচ্ছে এখানে মরিচা পড়ে, ঠিক আছে? গ্রহটাতে মরিচা পড়তে দেখা যায়। সো তোমাদের এটা কিন্তু তোমরা জ্ঞানগুলোকে ক নাম্বারেও পেতে পারো, যে কি কারণে আমরা মঙ্গলকে, মঙ্গল গ্রহ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মঙ্গল গ্রহকে আমরা কি কারণে মূলত তোমার লালচে রঙে দেখতে পাই। এইটা একটা এমসিকিউ। মঙ্গল গ্রহের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? মঙ্গল গ্রহের সাথে তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ, এই উপরি যে পৃষ্ঠটা আছে, এখানে কি আছে? এটা থেকে প্রশ্ন দেয়, এটা হচ্ছে গিরিখাত আছে। গিরিখাত ও আগ্নেয়গিরি আছে এখানে, ঠিক আছে? সো এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসে যে কোন গ্রহের পৃষ্ঠে গিরিখাত এবং আগ্নেয়গিরির উপস্থিতি আছে, এটা প্রশ্ন আসে। তখন তোমাকে দাগাতে হবে যে স্যার এটার অ্যান্সার হচ্ছে মঙ্গল গ্রহের এটা একটা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, দুইটা, এইগুলো সবগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সবগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে এটার পৃষ্ঠ কেমন, আরেকটা হচ্ছে এটার উপগ্রহগুলো কি কি, এটার উপগ্রহ কোনটা কোনটা।
মঙ্গলের উপগ্রহ মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিমোস, আরেকটা কি ফেবোস। সো এই দুইটা থেকে তোমাকে বলতে পারে যে এটা কারা বা এটা কি, ডিমোস এবং ফেবোস কি। তখন তোমাদের কিন্তু এই মঙ্গলের সাথে যে তোমাদের সুন্দর করে কানেক্ট করে বলতে হবে বা লিখতে হবে, এটা কিন্তু তোমরা লিখতে পারবা না। সো এখন এই যে বললাম তথ্যটা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মঙ্গল এটা লালচে, তার কারণ হচ্ছে এটা মরিচা পড়ে, এবং ডিমোস এবং ফেবোসকে তোমার মনে রাখতে হবে, কারণ ডিমোস এবং ফেবোস থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। বুঝা গেছে? মঙ্গল গ্রহ সম্পর্কে এই তথ্যগুলোই গুরুত্বপূর্ণ। ওকে, পরেরটাই যাই। আয়তনে বৃহস্পতি পৃথিবীর থেকে কত গুণ বড়, এটা মনে রাখতে হবে, কারণ বৃহস্পতি অনেক বড় একটা গ্রহ। সো এই বৃহস্পতি আমাদের পৃথিবীর সাথে আমি যদি তুলনা করি, পৃথিবী তো 3 নম্বরে আছি আমরা, 1 2 3 সামনের দিক, সূর্যের কাছের দিক থেকে, দূরত্বের দিক থেকে। এখন এই বৃহস্পতি যেটা এত বড় একটা গ্রহ, এটা পৃথিবীর থেকে কত বড়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে, জানতে হবে। ঠিক আছে? এটা অনেক বড়, এটা কয়েকশো গুণ বড়। তার মধ্যে আমাদের জিজ্ঞেস করছে 1300 গুণ, 1400 গুণ, 1500 গুণ, 1600 গুণ বড়। তোমরা উত্তর দাও, তোমরা উত্তর দিলে আমি আগাবো। ঠিক আছে? বৃহস্পতি এটা তোমার হচ্ছে কত গুণ বড়, এটা একটু বলতে হবে। আমি তোমাদের লাইভটা একটু দেখি, লাইভে কতজন আছো এখনো তোমরা? 471। ইয়েস, আমাদের লাইভটাতে অনেক মানুষ, যেহেতু ফ্রি ক্লাস, আমার টেস্ট পরীক্ষায় আমার সকল এসএসসির স্টুডেন্টরা পাস করুক, ভালো রেজাল্ট করুক, এটা আমরা সবাই চাই। আমরা তো কেউ চাই না আমাদের পুরো ব্যাচকে সবাই একটা মানে খারাপ ব্যাচ হিসেবে চিনুক, বা যে এসএসসি 26 টেস্টে ওরা এত মানুষ ফেল করছে, ওদের এসএসসিতে এত পার্সেন্ট পাস, মাত্র 50% পাস, এটা যদি কেউ না বলে। ঠিক আছে? সো আমাদের ব্যাচের সবাইকে, যেহেতু ফ্রি ক্লাস, তুমি যেমন উপকৃত হচ্ছ, বাকিদেরকে উপকৃত করার দায়িত্বটা তোমার। ঠিক আছে? লাইভটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, বন্ধুদের কাছে পৌঁছে দাও, যাতে করে ওরাও ক্লাসটা করতে পারে। এটা হচ্ছে 1300 গুণ বড়। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা আমার মনে আছে, আমি পড়ছি। 1300 গুণ বড়। 12 উত্তর হচ্ছে এ, এটা 1300 গুণ বড়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কতটি, এটাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উপগ্রহ কয়টা? 67। এটা কি বৃহস্পতির উপগ্রহ? আমি কি ঠিক বলতেছি? 67 কি বৃহস্পতির উপগ্রহ? বলো তো স্টুডেন্টস যারা আছো। হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স, ইয়েস, লিমন স্যারের ক্লাসে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স, থ্যাংক ইউ। যত বেশি অ্যাটেন্ডেন্স তত তোমাদের জন্য ভালো, কারণ হচ্ছে পরীক্ষা তো সামনে আসতেছে। সো তোমাদের পড়তে হবে, না পড়লে এখন আর উপায় নাই। আসলে দরজা বন্ধ হয়ে গেছে সব, বিকজ টেস্ট পরীক্ষায় যারা ফেল করতেছে, ফর্ম ফিল আপের নিষেধাজ্ঞা, ঝামেলা আছে। সো সবার পাস করতে হবে। বলো কত বৃহস্পতির উপগ্রহ কয়টা? 67। ইয়েস, 67 উপগ্রহ। এটা তোমাদের মনে রাখতে হবে। এই 67 থেকে তোমাদের প্রশ্ন আসলেও আসতে পারে। তোমাদের অ্যাটেন্ডেন্স আরো বাড়তেছে, আমি দেখতেছি। ভেরি গুড, তোমাদের অ্যাটেন্ডেন্স আরো বেড়ে গেছে, 500 অ্যাটেন্ডেন্স চলে আসছে। সাবাস, আমরা এসএসসি 26 ইনশাআল্লাহ বিজিএস অন্তত আমাদেরকে কেউ আটকাতে পারবে না। বিজিএস অন্তত আমাদেরকে কেউ আটকাতে পারবে না। চলো, লাইভটা যেহেতু তোমরা শেয়ার করে দিছো, আমরা এবার পরের দিকে চলে যাই, 13 নম্বরে চলে যাই। আর আরেকটা জিনিস হচ্ছে, বৃহস্পতির একটা উপগ্রহ নাম মনে রাখবা, এই গ্যানিমেড। এই উপগ্রহটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? গ্যানিমেড, আমার হাতের লেখাটা পরিষ্কার যদি বোঝা নাও যায়, মুখে বলতেছি। গ্যানিমেড, গয় জফলা আকার, দন্তন্বয় রশ্মি, ময়কার ড। 67টা উপগ্রহ, এটা ইম্পর্টেন্ট। গ্যানিমেড, এটাও ইম্পর্টেন্ট। বৃহস্পতির সাথে 1 2 3, এই 3টা তথ্য মনে রাখো, বৃহস্পতি থেকে কিছু মিস যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। টাইটান, এই যে দেখছো উপগ্রহ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তার মধ্যে টাইটান আরেকটা। টাইটান কোন গ্রহের উপগ্রহ? বলো, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান কি, সরি আমি বলেই দিছি, কোন গ্রহের উপগ্রহ এটাও তোমাদের জানতে হবে, এবং এটা কি এটা মনে রাখতে হবে। টাইটান হচ্ছে একটা উপগ্রহ, এবং এটা হচ্ছে তোমার শুক্র না, শনির উপগ্রহ। শনি যে গ্রহটা আছে তার উপগ্রহ হচ্ছে টাইটান। সো এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে টাইটান কি, আরেকটা হচ্ছে টাইটান কোন গ্রহের উপগ্রহ। সো তখন তোমাকে মনে রাখতে হবে যে টাইটান, এটার আরো সিমিলার অনেকগুলো নাম আছে, এই জন্য আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সেই জন্য মনে রাখতে হবে এটা হচ্ছে শনির একটা উপগ্রহ, এবং শনি সম্পর্কে আরো কিছু তথ্য আছে, এগুলো একটু মনে রাখবা তোমরা।
ঠিক আছে, অনেক অনেক জটিল তথ্য, এত তথ্য মনে রাখার দরকার নাই। উপগ্রহটা মনে রাখবা, খালি চোখে দেখা যায় কিনা এটা মনে রাখবা, আর আরেকটা হচ্ছে নিজের অক্ষের উপর ঘুরতে কত সময় লাগে এটা একটু মনে রাখবা। ঠিক আছে, কোন গ্রহ বেশি ইম্পর্টেন্ট? বৃহস্পতি, শুক্র, শনি, তারপর মঙ্গলেরটা তো আমি বলে দিলাম। এই চারটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব থেকে কাছের গ্রহ, সব থেকে বড় গ্রহ, পৃথিবীর থেকে কাছের গ্রহ, এই গ্রহগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আমরা চলে যাই 14 নম্বরে। 13 নম্বর হয়ে গেছে আমাদের, 14 নম্বরে যাই। বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? দীর্ঘতম রাত হচ্ছে ডিসেম্বর মাসে হয়। কোন কোন ঋতুতে? এটা মনে রাখার একটা নিয়ম হচ্ছে, কোন ঋতুতে সব থেকে বেশি রাত বড় হয়? বাংলাদেশে এখন শীতকালে সন্ধ্যা হয় 5টা 5:30টার দিকেই, তাই না? দিনটা কিন্তু অনেক ছোট হয়ে যায়, তার মানে রাতটা বড়। সো রাতটা বড় হচ্ছে 22শে ডিসেম্বর। আর দিন যদি আমি বলি, দিনটা এটা কত? 21শে মার্চ, 21শে জুন, নাকি 4 জুলাই? বলো কত হবে? কতজন আসো লাইভে? 516। ভেরি গুড। 526। ভেরি গুড, অনেক মানুষ লাইভে তোমরা একসাথে ক্লাস করতেছো। ইনশাআল্লাহ আমাদের এই প্রিপারেশনটা খুব ভালো প্রিপারেশন হবে। এবার আমাকে বলো কি হবে অ্যান্সার? দীর্ঘতম দিন কোনটা? দীর্ঘতম দিন এবং দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন, ক্ষুদ্রতম রাত, প্রশ্ন আসবে এখান থেকে। দিবারাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন কেন হয়? একদম 100% এখান থেকে প্রশ্ন আসবে। যদি তুমি বুঝতে না পারো, আমার সাজেশন হচ্ছে মনে করো তুমি বোঝার চেষ্টা করলা, পারতেছো না, 2-3বার প্রশ্নটা উত্তরটা পড়ো, পড়ে লিখো মুখস্থ। সো যেহেতু সময় কম, যদি তুমি ক্লাস করে বুঝতে নাও পারো, একটু মুখস্থ করে বা প্র্যাকটিস করে করে এটা পরীক্ষার হলে গিয়ে লিখলে আপাতত তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, আর যদি বুঝতে চাও, আমরা কিন্তু অলরেডি আমি এটার উপর ফ্রি ক্লাস নিয়েছি অলরেডি, গতকালকে একটা, আজকে আবার নিচ্ছি, পরের দিন পরে কিছুদিন পর আবার একটা নিব। সো ওই ক্লাসগুলোতে এটা তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে 21শে জুন। 21শে জুন হচ্ছে দীর্ঘতম দিন। 21শে জুন হচ্ছে দীর্ঘতম দিন। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। 15 নম্বরে, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? দিবারাত্রি সমান হয় কোন তারিখে? বড় রাত পেলাম 22শে ডিসেম্বর। তারপর হচ্ছে বড় রাত মানে হচ্ছে ছোট দিন 22শে ডিসেম্বর। আর তোমার হচ্ছে বড় দিন পেলাম একটু আগে 21শে জুন। আর এখন কোথায় ব্যালেন্স? দুইটা সমান। জুন, জুলাই, আগেরটা কত? এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দুইটার মাঝামাঝি যে টাইমটা, দুইটা ডেটের, দুইটা মাসের মাঝামাঝি যে টাইমটা, ওই টাইমটাই মূলত দিবারাত্রি সমান হয়। তার মানে তুমি যদি জুন আর ডিসেম্বরের মাঝখানে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে সেপ্টেম্বর। অ্যান্সার হচ্ছে 23শে সেপ্টেম্বর। হিসাবটা কিভাবে করবে বুঝছো? 22 তারিখ রাত বড়, 21শে জুন দিন বড়, তাহলে জুন থেকে ডিসেম্বরের মাঝখানে হচ্ছে সেপ্টেম্বর। সো সেপ্টেম্বরের 23 তারিখ। সো এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো, চাইলে তুমি জ্ঞানমূলকভাবে মনে রাখতে পারো যে স্যার অ্যান্সার হচ্ছে জাস্ট আমার 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, পরেরটা, কোন তারিখে পৃথিবীর সর্বত্র, আছে এটা তো পড়লামই, গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কি? সো এটা যদি তোমার পৃথিবী হয়, এটা যদি হয় উত্তর মেরু, ঠিক আছে, এটা যদি হয় দক্ষিণ মেরু, এটা যদি হয় উত্তর মেরু, এটা যদি হয় দক্ষিণ মেরু। সো এই যে এখান থেকে যে লেখাটা আছে, আমি বাঁকা টানলাম মনে হয়, এখান থেকে যে রেখাটা আছে, এই রেখাটার মধ্যে এই যে রেখাটা, এটার নাম কি? এটার নাম কি? এটা জিজ্ঞেস করছে, এটার নামটা জিজ্ঞেস করছে, বলো। এই রেখাটাকে ধরা হয় হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে ডিগ্রি কল্পনা করা হয়। সো এইটাকে আমরা কি রেখা বলি? এটা কি মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা? না, কর্কটক্রান্তি রেখা কখনো 0 ডিগ্রি না, এটা 0 ডিগ্রি হবে না। কর্কটক্রান্তি রেখা 0 ডিগ্রি হয় না। মকরক্রান্তি আর কর্কটক্রান্তি 23.5 ডিগ্রি, আমরা জানি না, এটা 23.5 ডিগ্রি থাকে। আর এই যে রেখাটার কথা আমরা বলতেছি, যেটা গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গেছে, এটা হচ্ছে 0 ডিগ্রি কল্পনা করা হয়। এটার নাম কি বলো? এটার নাম কি হবে? এটা হচ্ছে
কোনটা বলো, 0 ডিগ্রি লেন্থে কোনটা হবে? 541। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আরো বেশি স্টুডেন্ট লাইভ ক্লাসটা করতে পারতেছে। এটার উত্তরটা বলো। এটার উত্তরটা হচ্ছে মূল মধ্যরেখা। ঠিক আছে, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এগুলো হবে না, এগুলো হচ্ছে 23.5। মূল মধ্যরেখা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো তোমাদেরকে যদি সংজ্ঞা আরেকটা ভাবে জিজ্ঞেস করতে পারে যে মূল মধ্যরেখা কি, মূল মধ্যরেখা কি, এটাও জিজ্ঞেস করতে পারে। এটা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে যে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে, উপর থেকে নিচে, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে ভৌগোলিক রেখাটা, যেটাকে 0 ডিগ্রি কল্পনা করা হয়, সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। সিম্পল। পরেরটা দেখি, কোন স্থানে সকাল 8টায় জোয়ার শুরু হলে ভাটা কখন হবে? জোয়ার ভাটা কিন্তু ইম্পর্টেন্ট, জোয়ার ভাটা ইম্পর্টেন্ট। জোয়ার ভাটার এই ম্যাথটা পারা থাকতে হবে তোমাদের। জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসবে, জোয়ার ভাটা কেন হয়, জোয়ার ভাটার সময়ের পার্থক্য কেমন, কিভাবে হিসাব করতে হয়। সো আমাকে বলো, কোন স্থানে যদি সকাল 8টা বাজে জোয়ার শুরু হয় তাহলে ভাটা কখন হবে? ভাটা কখন হবে? জোয়ার যদি 8টায় শুরু হয়, ভাটা কখন আসবে? জোয়ার ভাটার এই পার্থক্যটা বুঝতে হবে। দুপুর 2টা 13 মিনিট, বিকাল 4টা মিনিট, সন্ধ্যা 6টা 13 মিনিট, রাত 8টা। তোমরা বলো, তারপর ম্যাথটা সলভ করে দিব আমি। জোয়ার ভাটার ম্যাথটা কি পারো? জোয়ার ভাটার এই ম্যাথটা কিন্তু খুবই জটিল, জটিল না মানে সহজ যদি তুমি তথ্যটা জানো। আর ওই যে ডিগ্রির উপর ভিত্তি করে সময়ের পার্থক্য, এটাও কিন্তু অনেক বেশি জটিল লাগবে যদি তুমি না পারো। পারতে গেলে কি করতে হবে, আমাদের SSC 26-এর একটা গ্রুপ আছে, ওখানে আমি কালকে একটা ক্লাস নিছি। সো ওই ক্লাসটাতে আমি তোমাদের মোটামুটি 3rd চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি সলভ করে দিয়েছি। সো এই চ্যাপ্টারগুলো অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে, ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। ভাই 3rd চ্যাপ্টারের এই 2 ধরনের ম্যাথ আছে, এগুলো কমপ্লিট করতেই হবে, কোনো উপায় নেই। এটার ম্যাথটা হচ্ছে, মনে রাখবা, এই জোয়ারের থেকে ভাটার ডিস্টেন্স হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। সো এই জোয়ারের পর জোয়ার শুরু হলে তার 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হবে। সো 8টার সাথে, সকাল 8টা বাজে যদি 6 ঘন্টা 13 মিনিট তুমি যোগ করো, 8টার সাথে 8, 9, 10, 11, 12, 1, 2, তার মানে 2টা 13, তার মানে দুপুর 2টা 13 মিনিটে আমার ভাটা শুরু হবে। খুবই খুবই সহজ, খুবই সহজ। দেখছো এই যে ম্যাথগুলো তোমরা সারা জীবন মনে করছো যে আয় হায় আমরা এই ম্যাথ দেখলেই জোয়ার ভাটার ম্যাথ পারি না আমি, তারপর হচ্ছে তোমার স্থানাঙ্ক নির্ণয়ের ম্যাথ পারি না আমি হচ্ছে কোনো একটা কত ডিগ্রি উত্তরে আছে, কত সময়ের পার্থক্য হবে, এগুলো আমি পারি না। এগুলো কিন্তু খুবই সহজ। যেমন এই যে তথ্যটা খুবই সহজ, তুমি যদি জানো যে 6 ঘন্টা 13 মিনিট পর শুরু হয়, যোগ করে দাও, পেয়ে যাবা। হাসিনা আজবিন ভাইয়া সলভ করে দেন, সলভ করে দিলাম, সলভ করে দিয়ে দিলাম। চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। মকর ক্রান্তি কোনটি? একটু আগে উত্তরটা বলে দিছি আমি, বাট এখানে একটা ঝামেলা আছে। 23.5 তো হবে, এখন এটা উত্তর নাকি দক্ষিণ নাকি 66, কোনটা হবে বলো, তোমরা বলো। বলো, এটা মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি আমরা পড়ছি না? সো মকর ক্রান্তির এটার অ্যান্সার কি হবে বলো। আমাদের লাইফটা 560 আরো বেড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি লাইভটা অনেক 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 মানুষ তোমরা একসাথে লাইভে ক্লাসটা করতেছো। সো আমাকে একটু বলো যে মকর ক্রান্তি কোনটা? 18 নম্বরের অ্যান্সার কি হবে? 18 নম্বরের অ্যান্সার কি হবে বলো। এ বলতেছো উত্তর অক্ষাংশ, উত্তর মানে কিন্তু এই যে মানে এটা যদি বেশি চ্যাপ্টা হয়ে গেছে, এত চ্যাপ্টা না। এটা যদি হয় উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। সো এইখানে কোথাও তোমরা এই দুইটা জায়গায় আছে 23.5 ডিগ্রি
দক্ষিণের যেটা আছে এইটাকে বলা হয় হচ্ছে তোমার মকর ক্রান্তি, আর এখানে হচ্ছে কর্কট ক্রান্তি। না, মকর যেটা হচ্ছে 23 দক্ষিণ, এবং উত্তরেরটা তুমি ওইভাবে অপোজিটটা বলো, ঠিক আছে? সো এখানে উত্তর আর দক্ষিণে তোমাকে একটু মনে রাখতে হবে। চলো পরেরটা যাই। সো আমাদের থার্ড চ্যাপ্টার মোটামুটি শেষ। থার্ড চ্যাপ্টার মানে কঠিন চ্যাপ্টার যেটা আছে এটা আমাদের মোটামুটি শেষ। এবার আমরা যাব হচ্ছে পরেরটায়। পরেরটায় মানে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে 6 চ্যাপ্টার মনে হয়, আমি এক্স্যাক্টলি চ্যাপ্টারের নাম্বারটা মনে নাই। এই চ্যাপ্টারটা আবার গুরুত্বপূর্ণ। কোনটি রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত? অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদান, দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করা। মুখ্য কাজ এগুলো একটু কনফিউজিং, সবগুলো দেখলেই মনে হয় সবগুলোই তো মুখ্য কাজ, আমি কোনটাকে দাগাবো স্যার? সো এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই তথ্যগুলো বা এই এমসিকিউগুলো সরাসরি তোমরা মুখস্থ করবা বা কাজগুলোকে বারবার পড়বা, বারবার লিখবা, তাহলে তোমাদের ক্ষেত্রে এটা মনে থাকবে। আর যদি বারবার না পড়ো, বারবার না লিখো, মনে থাকবে না। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে তার মুখ্য কাজ। মুখ্য কাজ, ঠিক আছে? মনে হচ্ছে যে ভাইয়া তার মানে অসুস্থদের কি স্বাস্থ্যসেবা প্রদান করার দরকার নাই? আছে, কিন্তু রাষ্ট্রের যে মূল মুখ্য কাজগুলো তোমার বইতে দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা। এটা প্রায়োরিটিতে মুখ্য কাজের দিকে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, নাগরিকের 3টা গুণ পড়ছি আমরা। নাগরিকের গুণের মধ্যে নাগরিকের গুণ কোনটা? আনুগত্য, কর প্রদান, ভোটদান, এগুলো হচ্ছে দায়িত্ব, ঠিক আছে? এগুলো দায়িত্ব কর্তব্য, ঠিক আছে? এগুলো দায়িত্ব কর্তব্য। আর গুণ মানে হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য। ভোটদান তো কোনো নাগরিকের বৈশিষ্ট্য না, এটা তো তার একটা অধিকার বলতে পারো, দায়িত্ব বলতে পারো, কর্তব্য বলতে পারো। সো এটা হচ্ছে বিবেক, তার একটা বিবেক থাকতে হবে, যে কোনো ডিসিশনকে সে প্রসেস করতে পারবে, প্রসেস করে করে সে বাস্তবায়ন করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। বিবেক, আত্মসংযম, পড়ছি না আমরা এগুলা? এগুলা হচ্ছে নাগরিকের গুণ, বিবেক। ওকে, পরেরটায় যাব। সার্বভৌমের আদর্শ কি? সার্বভৌমের আদর্শ হচ্ছে তোমার সার্বভৌম মানে হচ্ছে কোনো একটা রাষ্ট্র তোমার যেই ভিত্তিতে চলে, হ্যাঁ, এবং বাইরের কেউ সেখানে এসে হস্তক্ষেপ করতে পারে না, এবং এই হস্তক্ষেপের মূলটা হচ্ছে ল, রুল অফ ল। এটা যদি থাকে, এই লটা যদি থাকে, আইনটা যদি থাকে, সেক্ষেত্রে তুমি সার্বভৌমত্ব চর্চা করতে পারবা। সার্বভৌমের আদর্শ হচ্ছে আইন, সার্বভৌমের আদর্শ হচ্ছে আইন। কে কয়টা পারতেছো আমাকে লাস্টে জানাতে হবে কিন্তু। আর এই ক্লাসটার আমরা একদম 50টা এমসিকিউ থাকবে, 50টাই তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। থার্ড চ্যাপ্টার পড়লাম, এবং লাইভটা তোমাদের সবাইকে অবশ্যই নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি 51 শেয়ার আছে, তোমরা এখানে অনেকে ক্লাস করতেছো, 500 পিপল। তোমরা এটাকে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে ফ্রেন্ডদেরকে হেল্প করতে পারো, অথবা নিজেকেও হেল্প করতে পারো, কারণ তুমি পরে আবার এটাকে ব্যবহার করতে পারবা। আচ্ছা, আইনের 6টি উৎসর কথা বলা আছে, এটা কে বলছে? হল্যান্ড, গার্নার, এই দুইজনের মধ্যে একজন হবে, অ্যারিস্টটল বা প্লেটো হবে না। তোমাদেরকে আমি ডাইরেক্টলি বলে দিলাম, এটা হচ্ছে হল্যান্ড অথবা গার্নার। আমি কি ভুল বললাম? হল্যান্ড নাকি হচ্ছে গার্নার? এটা কিন্তু ফুটবলার হল্যান্ড না, তোমরা ফুটবলার হল্যান্ড মনে করো না, ম্যান সিটির। হল্যান্ডকে আমি চিনি, তোমরা আবার হল্যান্ড মনে করো না, ফুটবলার হল্যান্ড মনে করো না। সো এটা কি হবে? উত্তর হচ্ছে হল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে হল্যান্ড, যিনি 6টা উৎসের কথা উল্লেখ করছে। এখানে অনেকগুলো উৎস আছে, যে উৎস থেকে আইন তৈরি হতে পারে, আমরা সেগুলো পড়েছি আমাদের সিকিউ যখন আমাদের ক্লাস করিয়েছি তখন আমরা পড়েছি। সো হল্যান্ডের কথা তোমাদেরকে মনে রাখতে হবে, তিনি হচ্ছে 6টি উৎসের কথা বলছে। এগুলো একটু কনফিউজিং, বিকজ গার্নারও অনেক কিছু বলছে। কোনটি মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে? ধর্ম, প্রথা, আইন, আইনসভা। এটা মনে রাখবা, বইয়ের ভাষায় উত্তর দিতে হবে। তুমি নিজে যেটা চিন্তা করো ওটা বললে হবে না, কিন্তু তোমার নিজের চিন্তা করা উত্তর দিলে কিন্তু হবে না, বইয়ের ভাষায় উত্তর দিতে হবে। নিজের চিন্তা করা উত্তর দিলে হবে না, তোমার বইয়ের ভাষায় উত্তর দিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? বইয়ের ভাষায় উত্তর দিতে হবে। এটা হচ্ছে ল, হ্যাঁ, একই কথা। আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে।
ধর্ম হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে, বাহ্যিক কাজকে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাষ্ট্র কাঠামো যদি আমি চিন্তা করি, রাষ্ট্র কাঠামোর কথা বিবেচনা করলে আমাদের মূলত আইন হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আইন। ওকে, পরেরটা, অসীম তার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান এবং সময় মতো টিকা দেন। এখানে রাষ্ট্রের কোন ধরনের কাজের কথা বলা হয়েছে? টিকা দেওয়া, এটা কি ঐচ্ছিক কাজ না? এটা কি ঐচ্ছিক কাজ? স্কুলে নিয়মিত পাঠাচ্ছেন, নাকি এটা অপরিহার্য, আবশ্যিক, নাকি পারিবারিক কাজ? পারিবারিক কাজ তো হবে না, এটা হচ্ছে একটা ঐচ্ছিক কাজ, ঠিক আছে? এটা একটা ঐচ্ছিক কাজ। তোমাদের মনে হতেই পারে যে স্যার এডুকেশন তো অপরিহার্য, এটা তো অপরিহার্য স্যার, এটা কি তোমার মানে কোনো ধরনের ঐচ্ছিক কাজ কিভাবে হলো? বাট এটা তোমার বই অনুযায়ী এটা হচ্ছে ঐচ্ছিক কাজ, ঠিক আছে? এটা আবশ্যিক কাজ না, কারণ এটা অসীমের পার্সপেক্টিভ থেকে এটা একটা ঐচ্ছিক কাজ। আচ্ছা, সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ঐচ্ছিক কাজ হচ্ছে যেটা না করলে তো পানিশ, এখানে তুমি তো ওকে তো পানিশ করবা না, তাই না? মানে আমার লজিকটা হচ্ছে এখানে, তোমাদের বইতে এটার জন্য কোনো ডাইরেক্ট কোনো লজিক দেয় নাই, বাট তোমরা এটাকে ঐচ্ছিক হিসেবে চিহ্নিত করবা। সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান বলছে, এটা কি সরকার, নাকি রাষ্ট্র, নাকি নির্বাচন কমিশন, নাকি রাজনৈতিক দল? চারটাই উত্তর মনে হচ্ছে, চারটাই উত্তর মনে হচ্ছে না? হ্যাঁ, চারটাই কি উত্তর মনে হচ্ছে? বলো কি হবে? 24-এর সরকার তোমরা বলতেছো, 24 তো না, আমি 25-এর ইয়া করতেছি, তোমরা বলছো রাষ্ট্র। ইয়েস, রাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, যেখানে পলিটিক্যালি আমরা আমাদের স্টেটের যারা দায়িত্বে থাকে তাদেরকে আমরা পরিবর্তন করি। আমি তো সমাজবিজ্ঞান পড়তেছি এখন বর্তমানে, তো সমাজবিজ্ঞানে আমি এই রাষ্ট্র নিয়ে অনেক কিছু পড়ি। রাষ্ট্রের দায়িত্ব কি, রাষ্ট্রে প্লুরালিজম থাকতে হবে কি না, তারপর হচ্ছে স্টেটে তোমার কারা দায়িত্ব পালন করে, এলিটরা পালন করে নাকি কোনো আপার ক্লাস দায়িত্ব পালন করে, এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা। যদি সমাজবিজ্ঞান পড়ো তাহলে তোমরা পরবর্তীতে জানতে পারবা, ঠিক আছে? ওকে, রাষ্ট্রের কথা আমরা জানলাম। এবার হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত কার সংজ্ঞায়, একটু আগে বলছি না, একটু আগে দিলাম হল্যান্ড, সেগুলো একটু কনফিউজিং, নামগুলো মনে থাকে না। রাষ্ট্র সম্পর্কিত কার সংজ্ঞায় রাষ্ট্রের সবকটি উপাদানের উল্লেখ রয়েছে? গার্নার, অ্যারিস্টটল, জন অস্টিন, টি.এইচ. গ্রিন। বলো কোনটা হবে? ঠিক আছে, আমাদের লাইফটাতে আলহামদুলিল্লাহ এখনো আমাদের ফুল অ্যাটেন্ডেন্স আছে, 500-র উপর অ্যাটেন্ডেন্স আমরা এখনো দেখতে পাচ্ছি। তার মানে আমাদের বাচ্চারা মনোযোগ দিয়ে আসলে পড়াশোনা করতেছে। আই এম সো হ্যাপি যে তোমরা আসলে সিরিয়াসলি নিছো এটাকে, কারণ সিরিয়াসলি না দিলে ভাই তোমরা বিপদে পড়ে যাইতা, এবং তোমরা মানে বিপদে পড়ো, এটা আসলে আমি আর চাই না, কারণ আমরা অলরেডি প্রি টেস্টে অনেক বড় ধাক্কা খেয়েছি, তাই না? এটা হচ্ছে কি গার্নার, একটা হচ্ছে গার্নার, যে হচ্ছে রাষ্ট্রের সবকটা উপাদানের কথা উল্লেখ করছে। আর আইন রিলেটেড যে আছে, এই আইন রিলেটেড যে ভদ্রলোক দিছে সে হচ্ছে হল্যান্ড, নামটা ভুলে গেছিলাম, পরে ফুটবলারের কথা মনে আসলো। সো আইন রিলেটেড হচ্ছে হল্যান্ড, রাষ্ট্র সম্পর্কিত সবগুলো বলছে হচ্ছে গার্নার, ঠিক আছে? হল্যান্ড আর গার্নার, এই দুইটা একটু মনে রাখতে হবে, হল্যান্ড আর গার্নারের। অনেকে উত্তর দিচ্ছ, সাগর উত্তর দিচ্ছে, আমি সবার নাম পড়তেছি না, কারণ নাম পড়লে সময় যায়। আচ্ছা, পরের প্রশ্ন, ব্রিটেনের অধিকাংশ আইনের কোন উৎস থেকে আসছে? আইন কিন্তু অনেকগুলো উৎস থেকে আসে, প্রথা থেকে আসে, ধর্ম থেকে আসে, শরিয়া ভিত্তিক যারা চালায় রাষ্ট্র তাদের ধর্ম থেকে আসে, আবার কিছু কিছু প্রথা আছে, কিছু কিছু অনেক আদিকালের নিয়ম আছে যেটা চলতে 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 এখন ল হয়ে গেছে। সেটা মূলত ব্রিটেনেরটাও প্রথা থেকে আসছে, ঠিক আছে? এই জন্য আমি প্রথাটাকে এত ভালো করে এক্সপ্লেইন করলাম। ব্রিটেনের মোস্ট আইন এগুলো সব প্রথা বা রীতি, চলিত রীতি, যেগুলো অনেকদিন ধরে চলেছে তার ভিত্তিতে এসেছে। পিডিএফটা কোথায় পাবা? এসএসসি 2026 সুপার স্টুডেন্টস একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপটাতে এক্ষুনি সবাই জয়েন করো। এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপ, এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10ms, এই গ্রুপে আসো, ইনশাআল্লাহ সব ধরনের সাজেশন, স্লাইড সব কিছু পেয়ে যাবা। একটু আগাই, রাষ্ট্র সব থেকে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটা? এগুলা কাজ রিলেটেড প্রশ্ন তুমি সিকিউতে বেশি পাবা, এমসিকিউতে কম আসবে। এটা হচ্ছে ঐচ্ছিক কাজ বলছে, তার ঐচ্ছিক কাজ মানে হচ্ছে মনে হয় জনগণের স্বাধীনতা রক্ষা করা, ওকে এটা একটা ঐচ্ছিক কাজ।
তারপরেটা যাই, রাষ্ট্রের নাগরিক অধিকার খর্ব হয় কখন? আইনের অনুশাসন না থাকলে, র্যাব বাহিনী না থাকলে, শাসন বিভাগ না থাকলে, পুলিশ বাহিনী না থাকলে, আইনের অনুশাসন না থাকলে। ঠিক আছে, আইনের অনুশাসন মানে কি? একটা আইনের উপস্থিতি। এরকম একটা প্রশ্ন আসে যে আইনের অনুশাসন মানে কি? আইনের অনুশাসন মানে আইনের ব্যাপ্তি বা এটার বিস্তার। এটা যদি না থাকে তাহলে যে কেউ ক্রাইম করতে পারে, অন্যায় করতে পারে, তাই না? সেটা হচ্ছে আইনের অনুশাসন না থাকলে আমাদের নাগরিক অধিকার খর্ব হয়। এটাকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ইয়েস, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, পরেরটা, আইনের অনুশাসন বলতে এই যে একটু আগে বললাম, আইনের অনুশাসন বলতে কি বোঝায়? অনুশাসন মানে কি? অনুশাসন, আইন বাতিল করা তো হবে না, ব্যাখ্যাও হবে না। এইখানে তোমরা একটু কনফিউজড হয়ে যাবা যে স্যার আইনের প্রণয়ন নাকি প্রাধান্য? আইনের অনুশাসন মানে আইন প্রণয়ন না, আইন তৈরি করা না, বরং যে আইনটা তৈরি হয়েছে ওটাকে প্রাধান্য দেওয়া, বাস্তবায়ন করা। বুঝতে পারছো ঝামেলাটা কোথায়? সো আইন প্রণয়ন ইজ সামথিং ডিফারেন্ট, তুমি এটাকে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবা না। তো আইন প্রণয়ন হলেও ওই আইনটাকে বাস্তবায়ন করতে গেলে প্রাধান্য দিতে হবে, যে প্রাধান্যটাকে বলা হচ্ছে আইনের অনুশাসন। খুবই সিম্পল, খুবই সিম্পল। বুঝতে পেরেছি সবাই? সিয়াম খান তোমার উত্তর হয়েছে, লুবনার উত্তরও হয়েছে, অচেনা প্রহর ফেসবুক আইডির নাম উত্তর হয়েছে। কত অধ্যায় চলছে? আইনের অধ্যায়টা কত অধ্যায়? আমার এক্সাক্ট অধ্যায়ের নাম্বারগুলো মনে নাই এখন। 2 আছে, 3 আছে, 6 আছে, 8 আছে, তাই না? আমি যদি ভুল না করি 11 আছে। আচ্ছা, পরেরটায় যাই। কোন আমলে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়? ধনতান্ত্রিক মানে হচ্ছে পুঁজিবাদ, পুঁজিবাদ মানে হচ্ছে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম কি নিয়ে আমি এতদিন পড়তেছি, পড়াশোনা করতেছি। তোমরা কি জানো? আমরা যারা সমাজবিজ্ঞান পড়ি তারা ক্যাপিটালিজম সারা জীবন ধরে ক্যাপিটালিজমই পড়তেছি, ক্যাপিটালিজমকে ক্রিটিসাইজ করে আসতেছি, ক্যাপিটালিজম। সো এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কখন স্থান আমল করে? এটা হচ্ছে মুঘল আমলে। ঠিক আছে, একদম মুঘল আমল থেকে। বাট এটা অত মডার্ন ক্যাপিটালিজম ছিল না, পুঁজিবাদ ছিল না। বাট এটাকে আমরা আস্তে আস্তে মডার্ন বানিয়ে আমরা ক্যাপিটালিজম বানিয়েছি। ঠিক আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আস্তে আস্তে এটা মডার্ন ক্যাপিটালিজমের দিকে আমাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, জনাব শফিকের এক ছেলে সরকারি স্কুলেও এক বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম। এখানে কোন ধরনের অর্থনীতি ইঙ্গিত হয়েছে? বেসরকারি মানে কি? প্রাইভেট স্কুল। এই প্রাইভেট স্কুল মানে কি জানো? প্রাইভেট স্কুল মানে হচ্ছে সম্পদের মালিকানা আছে, সম্পদের ব্যক্তি মালিকানা আছে। একটু ভালো করে এক্সাম্পলটা বুঝতে হবে। সম্পদের ব্যক্তি মালিকানা আছে তার মানে যে কেউ চাইলে একটা স্কুল প্রতিষ্ঠা করে ব্যবসা করতে পারে। ব্যবসা মানে সে এখানে সার্ভিস দিয়ে টাকা নিতে পারে, তাই না? সো প্রাইভেট স্কুল থাকা মানে হচ্ছে এটা একটা ক্যাপিটালিস্ট আইডিয়া, যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা আছে। মানে তুমি চাইলে ব্যবসা দিতে পারবে, একটা শার্ট 100 টাকার শার্ট 500 টাকা বিক্রি করতে পারবা লাভ নিয়ে। ঠিক আছে, যদি সরকার অনুমোদন দেয়। সেক্ষেত্রে এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সরি, মিশ্র অর্থ ব্যবস্থা আছে কেন? ও আচ্ছা, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কিন্তু এখানে যেহেতু বলছে যে তোমার সরকারিও আছে বেসরকারিও আছে বাংলাদেশের মতো, বাংলাদেশে এটা যেহেতু মিশ্র, এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। সো যেখানে শুধুমাত্র প্রাইভেটাইজেশন আছে, ব্যক্তি মালিকানা সম্পূর্ণ থাকবে, এটা হচ্ছে ধনতান্ত্রিককে বোঝাবে। আর যেহেতু এখানে আমি দেখলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি সরকার এবং বেসরকার দুইটারই বলছে, সো সরকারি মালিকানাও আছে যেখানে কম খরচে পড়াশোনা করানো হয়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ, তোমার ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটা মিলায় মিশ্র অর্থনীতি। বুঝতে পারছি বাংলাদেশে যেটা আছে আর কি, মিশ্র অর্থনীতি। আচ্ছা, স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে নেওয়া হয়? সোশ্যালিজম, সমাজতান্ত্রিক। স্বাধীনতার পর এটা খুবই আকস্মিক হলেও সত্য, সমাজতান্ত্রিক বা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বাট এখন আমরা মিশ্র অর্থনীতিতে আছি। ঠিক আছে, স্টেপ নেওয়া হলো, আমরা এখন মিশ্র অর্থনীতিতে আছি। সমাজতন্ত্রে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি কি? সোশ্যালিজম আমি একটু আগে বলছি ব্যক্তি মালিকানা নাই, ওরা ব্যক্তি মালিকানা চিন্তা করে না। রাষ্ট্র সবকিছুর মালিক। রাষ্ট্র সবকিছুর মালিক মানে কি? রাষ্ট্র সবকিছু ডিভাইড করবে, কোনো ব্যক্তি মালিকানা নাই। তুমি চাইলে একটা ব্যবসা করতে পারবা না, মানে ব্যবসা করে তুমি ইচ্ছা মতো টাকা পয়সা
ধন তোমার হচ্ছে ধন সম্পত্তি তুমি অ্যাকোয়ার করতে পারবা না। তো সমাজতন্ত্র শ্রমিকের যে মজুরি, হ্যাঁ লেবারের যে মজুরি, এটা কিভাবে ডিসাইড করা হয়? প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, ইয়েস। কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, ইয়েস। সকলের আয় সমান হবে না। কাজ অনুযায়ী যদি পারিশ্রমিক পায়, আমি কম কাজ করলে আমি কম পাবো, তুমি বেশি কাজ করলে তুমি বেশি পাবা। সমান কিভাবে হবে? তার মানে প্রত্যেকে সমান পাবে না। মানে এটা কিন্তু তুমি লজিক দিয়ে চিন্তা করলে বুঝতে পারবা যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী যদি পায়, যার যোগ্যতা বেশি সে তো বেশি পাবে, যার যোগ্যতা কম সে একটু কম পাবে। সো সকলের আয় সমান হবে না। সো উত্তর হচ্ছে 1 ও 2। ঠিক আছে, 1 ও 2। ঠিক আছে। আচ্ছা, যে কোনো স্বাধীন এটা স্বাধীন, যে কোনো স্বাধীন পদক্ষেপ নেওয়া যায় যে পদ্ধতিতে সমাজতান্ত্রিকও যায়, পুঁজিবাদী অর্থনীতিতে যায়, মিশ্র অর্থনীতিতে যায়, 1, 2 ও 3, এটা তিনটাতেই যায়। ঠিক আছে, স্বাধীনতা এখানে হরণ করা হয় না। আচ্ছা, কম বেশি আছে। ইসলামী অর্থ ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে সুদমুক্ত আমানত রাখা। ইসলামী ব্যবস্থা আমরা জানি এটা সুদের বিপরীতে থাকে। সো সুদমুক্ত আমানত রাখা, ইয়েস, এটা হবে। মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা, না, সুদ প্রদানকে ওরা বলে না, নো বলে দেয়, এটাকে 100% নো বলে দেয়। আর হচ্ছে সুদমুক্ত ঋণ গ্রহণ, ইয়েস, এটাও হবে। সো সুদ ছাড়া যেটা আছে 1 ও 3, উত্তর হচ্ছে 1 ও 3, এই দুইটা। ঠিক আছে, 1 ও 3, বুঝতে পারছি? আচ্ছা, চলো পরেরটা। ইসলামী অর্থব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে নির্ধারিত হয়? ইসলামের 5টি স্তম্ভের উপর ভিত্তি করে না, 5টা স্তম্ভের উপর ভিত্তি করে না। পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে, ইয়েস। সরকারের নিয়ম কি থাকে না? থাকে। ইসলামী স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অর্থ ব্যবস্থায় কিন্তু কোরআনের নিয়ম অনুসারে হয়, পাশাপাশি সরকারের যে প্রচলিত নিয়মগুলো থাকে এগুলাকে তারা কম্বাইন করে তারা এটা চালায়। কিন্তু এই যে 5টি স্তম্ভ আছে এটার সাথে সরাসরি এটা কানেক্ট করে না, ইসলামের কিছু আলাদা নিয়ম আছে ওগুলো তারা ফলো করে। আচ্ছা, তার মানে 2 ও 3, ইয়েস, 2 ও 3। আচ্ছা, পরেরটা। কোন আমলে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়? এটা আমরা একটু আগে পড়ছি, মুঘল আমলে, রিপিট হয়ে গেছে প্রশ্নটা। পরেরটায় যাব। জনাব শফিকের এক ছেলে, এটাও আমরা পড়লাম, এটা হচ্ছে সমাজ মিশ্র অর্থনীতি আমরা পড়ে ফেলছি। সমাজতান্ত্রিক এটাও পড়লাম। আচ্ছা, এখান থেকে নিয়ম। পিনুর মা তাকে স্থানীয় শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিয়ে যায়। এটি পরিবারের কোন ধরনের কাজ? জৈবিক কাজ, বিনোদনমূলক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, শিক্ষামূলক কাজ? বলো 41 এর অ্যান্সার কি হবে? 41 এর অ্যান্সার কি? সো মেনি স্টুডেন্টস এখনো ক্লাসটা করতেছে। ঠিক আছে, সো 41 এর অ্যান্সারটা কি হবে বলো? চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাকে নিয়ে গেছে, এটা কোন ধরনের কাজ? এটা একটা শিক্ষামূলক কাজ। সো এটা বিনোদনমূলক যারা বলবা তারা ভুল বলবা। ঠিক আছে, এটা একটা শিক্ষামূলক কাজ, এটা একটা জ্ঞান অ্যাকোয়ার এখানে যেহেতু করতে পারবে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে শিক্ষামূলক। পরেরটা, সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্য কোর, যেটা দিয়ে সমাজ তার ফান্ডামেন্টাল কাজগুলো করে থাকে। তোমাকে সামাজিকীকরণ প্রক্রিয়া শিখায় কে? তোমার মা বাবা ফার্স্টে তোমাকে শিখায়, তোমার ভাই বোন তোমাকে ফার্স্টে শিখায়। সো ফ্যামিলি ইজ দ্য কোর। সো এটাতে তোমাদের পরিবার মনে রাখতে হবে। প্রাথমিক প্রতিষ্ঠান, প্রাথমিক মানে প্রাইমারি, হ্যাঁ, ইংলিশে বলা হয় প্রাইমারি, তার মানে একদম প্রথম পর্যায়ে যে তোমাকে প্রাথমিক শিক্ষাগুলো দেয় বা প্রথম পর্যায়ে যেটা তুমি পাও, হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক। সো এটা হচ্ছে পরিবার। পরিবার একটা প্রতিষ্ঠান, ফ্যামিলি কিন্তু একটা প্রতিষ্ঠান, বিয়ে একটা প্রতিষ্ঠান। তোমরা কি জানো ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, ফ্যামিলি একটা ইনস্টিটিউশন। ঠিক আছে, তোমার স্কুল যেমন একটা প্রতিষ্ঠান, তোমার পরিবারও একটা প্রতিষ্ঠান, বাট আলাদা, ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আচ্ছা, মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? মিথস্ক্রিয়া বলতে হচ্ছে মানব আচরণের প্রভাব, আচরণগত প্রতিক্রিয়া, স্বাভাবিক ক্রিয়া। এটা কি বলা হবে? আচরণগত প্রতিক্রিয়া। ঠিক আছে, আচরণগত প্রতিক্রিয়া বা রিয়াকশন। আচ্ছা, পরেরটা, মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে কয়টি উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? 3টা। একটু আমরা পড়ছি ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে 3টা এলিমেন্টস, যে 3টা এলিমেন্টস আছে ওই 3টা এলিমেন্টের মাধ্যমে মূলত আমাদের 3টা এলিমেন্টের প্রভাব মূলত লক্ষ্য করা যায়। সো 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3
এগুলো সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও তোমার অলমোস্ট 90% ইম্পর্টেন্ট, মানে আমি বলতে পারতেছি না, আমার মনে হয় এটা আসবে। আচ্ছা 45, কোন পরিবেশের মধ্যে মানুষ বিকশিত হয়? কোন পরিবেশের মাধ্যমে মানুষ বিকশিত হয় বলো? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক। মানে দেখে চারটায় অ্যান্সার মনে হবে, বাট বোর্ডে যখন এগুলো আসে তখন আমাদেরকে একটাই দাগাতে হয়, এটা হচ্ছে সোশ্যাল। মনে রাখবা সোশ্যাল বা সামাজিক যেটা আছে এটা সব থেকে কোর। ঠিক আছে, সোশ্যাল এই ওয়ার্ডটা দিয়েই মূলত আমাদেরকে ডিফাইন করা হয়। এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ফ্যামিলি আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারাও আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে বা আমাদেরকে বিকশিত হতে সহযোগিতা করে। ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, পরিবার। বলো, তোমরা বলো, তারপরে আমি উত্তরটা নিব। তোমরা বলো, তারপর আমি উত্তরটা নিব। ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র কোনটা? ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র কোনটা? 415, ইয়েস। এখনো 400-এর বেশি স্টুডেন্ট আছে। বলো কি হবে, উত্তর কি হবে গাইস? ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র মসজিদ যারা বলতেছো তারা ভুল বলতেছো। মসজিদ না, এটা ফ্যামিলি, পরিবার থেকে তুমি মূলত শিখো। ঠিক আছে, একদম ফ্যামিলি থেকেই তুমি শিখো। তারপর ফ্যামিলি ইনসিস্ট করে যদি তোমাকে তোমার মাদ্রাসা বা মসজিদে নেয়, সেক্ষেত্রে তুমি সেখান থেকে শেখার সুযোগ পাও। বিদ্যালয় থেকে ধর্মশিক্ষার বিস্তারিত শেখার জায়গাটা কম, বাট আমরা মূলত ফ্যামিলি থেকেই কিন্তু আমাদের রিলিজিয়াস যে বিলিফগুলো আছে এগুলা শেখা শুরু করি। সো এখানে অ্যান্সার হচ্ছে বা তোমার হচ্ছে পরিবার। আতসী আফসানা আপু তিনি কমেন্ট করছে একটা, আমি তার কমেন্টটা আমার চোখের সামনে আসলো। হ্যালো আতসী আফসানা আপু, ওকে। তারপর হাসনাত আবদুল্লাহ সাইম কমেন্ট করছে, সরকার আবির, অনেকেই তোমরা উত্তর দিচ্ছ, উত্তরগুলো আমি দেখতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ক্লাসে আছো তোমাদের নিজেদের ভালোর জন্য, এবং আমাকে এখনো কন্টিনিউসলি উত্তর বলে যাচ্ছ। ইউটিউবের ওরা দেখতেছে অনেক ফাস্ট ফাস্ট উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে ফ্যামিলি। পরেরটা, এখনো তোমরা 500, প্রায় 450 স্টুডেন্ট তোমরা লাইভে আছো। সো আমরা ক্লাসটা শেষ করে দিব, আর মাত্র 4টা এমসিকিউ আছে, তারপর আমাকে বলবা কে কত পেলে। সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটা? সামাজিকীকরণ কি আমরা জানি, সোশ্যালাইজেশন, এটা বাচ্চাকাল থেকে পড়তেছো। সোশ্যালাইজেশন এখনো অনেকে এটা পারো না। সোশ্যালাইজেশন হচ্ছে দ্য ওয়ে, মানে এটা একটা ওয়ে বা একটা প্রসেস বাই উইচ, বা যেটার মাধ্যমে তুমি সমাজে বসবাসের উপযোগী হয়ে ওঠো। যে আমি কথা বলতেছি তোমাদের সামনে, 400 মানুষ 500 মানুষ আমাকে লাইভে দেখতেছো, তাদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমি আস্তে আস্তে শিখেছি। এটা একটা ওয়ে, একটা নিয়ম আছে, তো আমি তো যেভাবে ইচ্ছা কথা বলতে পারি না। এই যে নিয়মটা আমি শিখলাম, এটা তো সোশ্যালাইজেশন, এটা তোমরা জানো। তো এই যে সোশ্যালাইজেশনটা, এটার একটা আনুষ্ঠানিক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমরা শিখি। জাতিগোষ্ঠী বা প্রতিবেশী, পরিবার, বিদ্যালয় সহপাঠী, ধর্মীয় প্রতিষ্ঠান। তোমরা বলতেছো পরিবার, আমি বলতেছি বিদ্যালয় সহপাঠী, কারণ এটা হচ্ছে আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ফ্যামিলি তো প্রাথমিক দেয়, বাট ওটা তো আনুষ্ঠানিক না। আনুষ্ঠানিক হচ্ছে তুমি স্কুল কলেজে যাওয়া শুরু করো। ঠিক আছে, এটা হচ্ছে আনুষ্ঠানিক। আচ্ছা, স্থানীয় গোষ্ঠী নিচের কোনটি? স্থানীয় গোষ্ঠী নিচের কোনটি? এটা হচ্ছে শ্রম কল্যাণ সমিতি, যারা তোমাদের নিজেদের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সমস্যা নিয়ে কাজ করে। ঠিক আছে, সো এটা আমরা পারবো, এটা আমরা পারতাম। পরেরটা যাই, কিভাবে বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠেছে? বিভিন্ন পরিবারের সমন্বয়ে, গ্রামের সমাজ নিয়ে, শহরের সমাজ নিয়ে, গ্রাম ও শহরের সমাজ মিলে। উত্তর হচ্ছে গ্রাম ও শহরের সমাজ মিলে। গ্রাম ও শহরের সমাজে কি পার্থক্য আছে? স্যার আমরা কেন গ্রাম এবং শহরকে আলাদা আলাদা সমাজ বলতেছি? কারণ দুইটা সমাজ আলাদা, দুইটা সমাজের সলিডারিটি আলাদা। এটাও আমি পড়ি, আমার যখন আমার টিচার আমাকে পড়ায় এখনো, সলিডারিটি আমরা পড়ি যে গ্রামে তুমি দেখবা, গ্রামে কিন্তু সবাই অনেক দূরে দূরে বসবাস করলেও তারা এক গ্রামের লোক আরেক গ্রামকে চিনে, বা এক গ্রামের এই মাথার লোক ও মাথাকে চিনে। রহিমউদ্দিনের বাড়ি, করিমউদ্দিনের বাড়ি, পুকুর পাড়ের বাড়ি চিনে। ঢাকা শহরে তুমি তোমার পাশের ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাট না, পাশের বিল্ডিংয়ে কারা থাকে ইউ ডোন্ট নো। তো এই যে সমাজের একটা পার্থক্য আছে। সো এই জন্য আমরা বলতেছি যে আমাদের যে বৃহত্তর সমাজ কাঠামো গড়ে উঠলো, এটা গ্রাম এবং শহর দুইটার সমাজ মিলে। ঠিক আছে, আমি যদি ওভারঅল সমাজ বলি তাহলে হবে না, আমাকে আলাদা করতে হবে, কারণ গ্রামের সমাজ শহরের সমাজ আলাদা।
দুইটা সমাজের মানুষের মধ্যে সলিডারিটি বা মিল আলাদা। বুঝতে পারছি? কোন প্রতিষ্ঠানে সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়? সহশিক্ষামূলক মানে হচ্ছে যে মনে করো ডিবেট করে যারা, আমি যেমন ডিবেট করতাম ছোটবেলা থেকে, এটা একটা সহশিক্ষা কার্যক্রম, এখনো করি, ডিবেট করি, কালচারাল ফোরাম চালাই, মানে গান করি, আবৃত্তি করি, এগুলো সব সহশিক্ষা কার্যক্রম। ঠিক আছে? তোমাদের যে ক্লাবগুলো আছে, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব, এগুলো সব ক্লাব। ঠিক আছে? সেগুলা কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়? নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আন্তর্জাতিক স্কুল, প্রি ক্যাডেট স্কুল, কিন্ডারগার্টেন হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ঠিক আছে? মাধ্যমিকও হয়, বাট মাধ্যমিক যেটা অ্যান্সারটা নাই এখানে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে কারেক্ট আনসার। 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভড। এখন আমাকে বলো কার কয়টা হয়েছে আজকের এই ক্লাসে? তোমাদের টেস্টের প্রিপারেশন কেমন আমি একটু দেখি, তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। সো আমি একটু জানতে চাই যে আমার স্টুডেন্টের কার কয়টা হলো, 50টার মধ্যে কে কত পেলা? যারা তোমরা 45 প্লাস পেয়েছো তারা একদম 100% ভালো জায়গায় আছো। যারা 40 প্লাস পেয়েছো তারাও ভালো জায়গায় আছো, বাট যারা 35 পেয়েছো, 30 পেয়েছো, তারা কিন্তু রিস্কে আছো। সো আমি আজকে পড়ালাম, পরে যেন আর ভুল না হয়, একবার পড়াই দিলাম, এখন যেন আর ভুল না হয়। সো সেটা আমাকে একটু তোমরা জানায় দাও। আমি দেখতে পাচ্ছি 45 পেয়েছে লুবনা আক্তার, লুবনার 45, সাকি পেয়েছে 45, 50 আউট অফ 50 লুৎফুন নাহার বিথি। ভেরি গুড, ভেরি গুড। যদি 50টায় 50টা হয়, তারপর হচ্ছে আরও দেখতে পাচ্ছি তোমরা অনেকেই দেখতেছো, বলতেছো আমাকে, আমি আসলে কমেন্টগুলো সামনে আসতেছে তাই দেখতেছি। তারিনের 47টা হয়েছে, শাহিদুলের অনেকগুলো হয়েছে, তারপর হচ্ছে সাজিবের হয়েছে। আজকে আমি কিন্তু 50টা এমসিকিউ পড়ালেও প্রত্যেকটা এমসিকিউ এর সাথে আর যা যা মানে পাশাপাশি আর যা যা আসতে পারে এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। সো এগুলো কিন্তু সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে? মনে রাখতে হবে। লাইভ ক্লাসটা লাগলে শেয়ার করে রাখো, পরে আবার একবার দেখে নিতে পারো পরীক্ষার আগে, আমার মনে হয় শিখেতে তোমার হেল্প হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, স্লাইডটা কিভাবে পাবো? স্লাইড বা যা যা আছে এই রিলেটেড তোমাদের সব কিছু তোমরা আমাদের এসএসসি 26-এর একটা গ্রুপ আছে, ওই এসএসসি 26 কি লিখবা, এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপ 10MS গ্রুপটার লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, জয়েন করো। ওই গ্রুপে ফ্রি ক্লাস হয়, সাজেশন হয়, সব কিছু হয়, এগুলো তোমরা ওখানে জানতে পারবা। ইভেন আজকের ক্লাসের স্লাইডটাও তোমরা ওখানে পেয়ে যেতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিজিএস ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য। আজকের এই বিজিএস ক্লাসটাতে কিন্তু আমরা 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করলাম। টেস্ট পরীক্ষায় ইনশাআল্লাহ সবাই ভালো করে পরীক্ষা দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।